বাংলাদেশের বাতাসে গত কয়েকদিন ধরে মার্শাল ল বা সামরিক শাসনের গন্ধ ভাসছে। ওয়াকার সাহেবকে মার্শাল ল হয় জারি করতে হবে এবং জারি করতে হবে আজ 28 তারিখ। আজকে হয়তো আজ রাতেই, এগুলো সাধারণত রাত্রেই হয় আজ রাতেই জারি করতে হবে, নইলে সত্যি কি বাংলাদেশে সেনা শাসন শুরু হতে চলেছে এবং দেশের ক্ষমতা হাতে তুলে নিতে গিয়ে সেনাবাহিনীর এত সক্রিয়তা এবং সেনা প্রধান দেখা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে। সেই বৈঠক ছিল প্রায় 45 মিনিট পর্যন্ত। সজীব ওয়াজেদ জয় অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন, হঠাৎ করে আবারও সক্রিয় হয়েছেন। সক্রিয় হয়ে একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি কি বলতে চাইলেন? সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে? ঘন ঘন বৈঠকে বসছে তারা। মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত 5 দফা বৈঠকে মিলিত হওয়ার খবর মিলেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে, কিন্তু কি পেল বাংলাদেশ? বাংলাদেশের চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কি পেল অথবা তার সরকার কি পেলেন? এত যে ঢাকঢোল পেরানো হলো। আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরা নিয়ে নতুন ভিডিও বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউনূস এখন আছেন চীনে, তাহলে 25 কি 26, 27, 28, 29 তারিখে ইউনূস ফিরবেন। তাহলে এই সময় কি ইউনূসকে হয় চীনে রাখবেন, চীন থেকে ইউনূস ফ্রান্সে যাবেন, নাকি অন্য কোথাও যাবেন? এটাও তিনি করতে পারতেন। সেই ব্যবস্থা তার মাথায় থাকতে পারে, এখনো আছে অবশ্য সেই সম্ভাবনা। আর এছাড়া দ্বিতীয় সম্ভাবনা আছে, ইউনূস যদি ফেরেন তাকে জেলে ঢোকাবেন। আমি আগেই বলেছি মার্শাল ল জারি করার কথা এইটা, অথবা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি রেখে দিয়ে তাকে দিয়ে শাসনভার চালিয়ে যাওয়া। এর আগে বহুবার এরকম হয়েছে। আর সংবিধান দেখার কোনো দরকার নেই, কারণ যে সংবিধান এখন বাংলাদেশে আছে সেই সংবিধান অনুযায়ী ইউনূসের সরকার থাকতেই পারে না। ওয়াকার সাহেবকে মার্শাল ল হয় জারি করতে হবে এবং জারি করতে হবে আজ 28 তারিখ। আজকে হয়তো আজ রাতেই, এগুলো সাধারণত রাত্রেই হয় আজ রাতেই জারি করতে হবে, নইলে যদি ইউনূস সাহেব এসে আবার ক্ষমতায় বসে যান তার মতো করে, তার জন্যে এবং চীনের সাথে বিভিন্ন মৌ স্বাক্ষর করে আসার পর যদি এটা তিনি বসে যান, এখনো ওয়াকার সাহেব চুপ থাকেন, ওয়াকার সাহেবকে কিন্তু খুব বড় বিপদের মুখোমুখি পড়তে হবে তাকে। আমার মনে হয় না ওয়াকার সাহেব তত বড় ঝুঁকি নিতে পারবেন। দেশের মানুষ চাইছে সেনা তাড়াতাড়ি ক্ষমতা নিক, ক্ষমতা নিয়ে ইউনূসের এই অবৈধ অত্যাচারী আইন বিরুদ্ধ এবং আইনের শাসনের তোয়াক্কা না করা সরকারকে তারা এই মুহূর্তে দেশ থেকে হটিয়ে দিক। এটা চাইছে আইনের শাসন প্রতিষ্ঠা করুক দেশে, এবং যত শীঘ্র সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে, সঠিক সুস্থ বৈধ নির্বাচন, সবাইকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিক ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান। এটাই মানুষ চাইছে। এই চাওয়ার বিরুদ্ধে গেলে ওয়াকারুজ্জামান সাহেব যদি চুপচাপ বসে শুধু দেখতে থাকেন এবং সময় নষ্ট করেন, তাহলে বুঝতে হবে যে তার নিজের মাথায় অন্য কোনো দুরভিসন্ধি আছে। বিভিন্ন সেনা কর্তা ও সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের পর এবার সেনা প্রধান দেখা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে। সেই বৈঠক চলল প্রায় 45 মিনিট পর্যন্ত এবং এই বৈঠকের পর থেকেই নানা রকম ভাবে দেখা যাচ্ছে ক্যান্টনমেন্টে ঢুকছে সারি সারি ট্যাঙ্ক এবং সেনা কর্তারা। এখান থেকেই বলা হচ্ছে এত তৎপরতা কেন, এই সক্রিয়তার কারণ কি? তবে কি বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন? বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এর মধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিদ্ধ হস্তে নেমে পড়েছেন বাংলাদেশের পরিস্থিতি আয়ত্তে আনতে। এমনকি সেনা নিবাসে চলেছে বৈঠক, যে বৈঠকে উপস্থিত ছিলেন সেনাকর্তা থেকে শুরু করে সেনাবাহিনী। আর এই বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও দেখা করেন সেনাপ্রধান। আর সেই বৈঠক চলে 45 মিনিট পর্যন্ত। তারপরে ক্যান্টনমেন্টে সারি সারি ট্যাঙ্ক আর সেনা ঢুকছে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে সেনাবাহিনী তৎপরতা। শুধু তাই নয়, বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে অতি সক্রিয়তা। কিন্তু কেন? তবে কি বাংলাদেশের ক্ষমতা সেনার হাতে চলে গেল, নাকি পদ্মাপাড়ে গৃহযুদ্ধ আসন্ন? আর সেই আশঙ্কা থেকেই এই তৎপরতা। সূত্রের খবর, দেশে সেনা শাসন বা জরুরি ভিত্তিক কোনো অ্যাকশন শুরু হওয়ার কথা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে বেশ কিছু বিশেষ সিদ্ধান্ত সামনে আসতে পারে অতি দ্রুত। সেনাপ্রধান তার উচ্চপদস্থ সেনা কর্তাদের নিয়ে বৈঠক করে গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত। শুধুমাত্র তাই নয়, রাষ্ট্রপতির সম্মতিও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবার সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বার্তা নতুন কিছুই বোধহয় দিচ্ছে।
সজীব ওয়াজেদ জয় বললেন যে সুস্থ সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য, আগামী নির্বাচনের পরিবেশ তৈরি, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক রাজনীতির জন্য যদি প্রয়োজন হয় আলোচনায় বসার, তাহলে আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কার সঙ্গে আলোচনায় বসবে? আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি, এটা একটা বোধোদয়ের ব্যাপার হতেই পারে যে আওয়ামী লীগ 7-8 মাস পরে তাদের একটা বোধোদয় হয়েছে যে তাদের এখন বোধহয় আলোচনার টেবিলে বসা উচিত। কিন্তু কাদের সঙ্গে আলোচনায় বসবে? সজীব ওয়াজেদ জয় সরাসরি না বললেও তিনি মূলত বুঝিয়েছেন সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারটা। কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় যদি আওয়ামী লীগ বসতে চায়, তাহলে সেটা কিভাবে সম্ভব? সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো আলোচনায় বসতে রাজি হবে, যখন সরকারের মধ্যেই বহু মত রয়েছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যখন উঠে পড়ে লেগেছে, তখন সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে? আমার মনে হয় যে এই সরকার, অন্তত ডক্টর ইউনূসের এই সরকার, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে না। তাহলে বিকল্প পথটা কি? বিকল্প পথ এমন যে সরকার থেকে বারবার বলা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বলা হচ্ছে যে আওয়ামী লীগের এখন পর্যন্ত বোধোদয় হয়নি, আওয়ামী লীগের উচিত তারা যে ভুল করেছে সেই ভুলগুলো স্বীকার করা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া। সেই পথে কি তাহলে আওয়ামী লীগ হাঁটবে? আওয়ামী লীগ কি তার ভুল, যে যদি তারা মনে করে যে তাদের কিছু ভুল হয়েছে, তাদের ভুলের কারণেই তাদের পতন হয়েছে, তাহলে সেই ভুলগুলো স্বীকার করে তারা কি এক ধরনের স্যাক্রিফাইসিং মুডে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হবে, নাকি অন্য কোনো পথে যাবে? আরেকটা যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ, এটা তো সর্বজন স্বীকৃত যে আওয়ামী লীগের সবাই দুধে দেওয়া তুলসী পাতা নয়। আওয়ামী লীগের মধ্যেও দুর্নীতিবাজ রয়েছে, আওয়ামী লীগের মধ্যেও আকাম কুকাম করেছে এরকম অনেক নেতানেত্রী রয়েছে, হেভিওয়েটরাও রয়েছে। তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলের মধ্যে না রেখে কিংবা দলে এক প্রকার অকেজো করে রেখে আওয়ামী লীগ কি, যারা সত্যিকারের সুস্থভাবে রাজনীতি করে, সুন্দর রাজনীতি করে, তাদের নিয়ে আওয়ামী লীগ কি এক ধরনের পরিশোধিত আওয়ামী লীগ হিসেবে আসবে? যদিও রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সরকার থেকে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, সেই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী নয়। কারণ আওয়ামী লীগ এখনও মনে করে যে শেখ হাসিনাই তাদের একমাত্র নেত্রী, শেখ হাসিনা ছাড়া তাদের কোনো বিকল্প নেতৃত্ব নেই। কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার বয়স এখন প্রায় 78 বছর। বয়সের বাস্তবতা একটা বড় বিষয়, যে আর কতদিন তিনি শারীরিক সক্ষমতা রাখবেন, তার শারীরিক সক্ষমতা আর কতদিন থাকবে যে এত বড় একটা দলের তিনি নেতৃত্ব দেবেন। আগামীতে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে, এবারের নির্বাচনে যদি অংশগ্রহণ করেও, তবুও তো নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব নয়, এটাই বাস্তবতা। এর পরের টার্মে আওয়ামী লীগ যদি নির্বাচন করে এবং পরিস্থিতি যদি তাদের অনুকূলে যায়, তারা যদি আবার সরকার গঠন করে, তাহলে সেটা 7 বছর। তো 7 বছর পরে শেখ হাসিনার বয়স হয়ে যাবে 85 বছর। 85 বছর বয়সে কি তিনি মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্টের মতো, প্রধানমন্ত্রীর মতো, মাহাথির মোহাম্মদের মতো কি অ্যাবিলিটি রাখবেন, শারীরিক অ্যাবিলিটি রাখবেন দল, মানে প্রধানমন্ত্রী হওয়ার কিংবা দলের নেতৃত্ব দেওয়ার? এ কারণেই অনেকে আলোচনা করেন যে শেখ হাসিনার গত টার্মেই উচিত ছিল বিকল্প নেতৃত্বের দিকে যাওয়া, যে নেতৃত্বটা তৈরি হয়নি। আওয়ামী লীগ শেখ হাসিনা কেন্দ্রিক এখনও রয়েছে। আওয়ামী লীগের মধ্যে সেটা শেখ পরিবারের মধ্যে হতে পারে, শেখ হাসিনার পরিবারের মধ্যে হতে পারে। তার অনুপস্থিতিতে কে আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে, এরকম কোনো দৃশ্যমান ব্যক্তি আমরা অন্তত দেখিনি। সেখানে কি আওয়ামী লীগ একটা বড় ভুল পথে নিজেদেরকে পরিচালিত করেছে কিনা, আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু মিষ্টি সুরে এই সমালোচনাটা করে থাকেন। নেতৃত্বের প্রসঙ্গ নিয়ে যখনই কথা ওঠে তখনই আওয়ামী লীগ থেকে বলা হয় যে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প নেই, এটা হয়তো তাদের কাছে বাস্তবতা, তাদের কাছে এটা সত্য, হয়তো এটা সত্য, এটা সার্বজনীন সত্যই ধরে নিলাম। কিন্তু একটা মানুষের তো বয়সের একটা ব্যাপার রয়েছে, সেই বাস্তবতাকে ভুলে গিয়ে, সেই বাস্তবতাকে ওভারলুক করে যদি অতি আবেগী সিদ্ধান্ত নেয়, অতি আবেগী কথাবার্তা বলে পলিটিক্যাল দলে কেউ কেউ, এবং অনেকে মনে করেন যে কেউ কেউ শেখ হাসিনার চাটুকারিতা করার জন্য এই ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে কথাগুলো বলেন, সেই চাটুকার পরিবেষ্টিত আওয়ামী লীগ হয়ে গিয়েছিল বলেই আওয়ামী লীগ একসময় জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই সমালোচনাও রয়েছে। এখন সজীব ওয়াজেদ জয় যে আলোচনার কথা বলছেন, সেই আলোচনা কার নেতৃত্বে হবে? শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পরে যত মামলা মোকদ্দমা হয়েছে তার প্রধান আসামি, তিনি কি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন? সেই শারীরিক সক্ষমতা কি তার এখন আর রয়েছে জেলের ধকল পোহানো? সেটাও কিন্তু একটা বাস্তবিক আলোচনা। তাহলে আওয়ামী লীগ কার নেতৃত্বে আগাবে, কার নেতৃত্বে মিটিং করবে, কার নেতৃত্বে আলোচনায় বসবে, এই আলোচনাগুলো কিন্তু সামনে আসছে। তাহলে কি সামনে সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে আসছেন, তিনি কি দেশে ফিরে নেতৃত্ব দেবেন? সেই প্রশ্নও অনেকে তুলছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে বলতে শেষ বলা যায়, তার কারণ
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু কি পেল বাংলাদেশ? বাংলাদেশের চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কি পেলেন অথবা তার সরকার কি পেলেন। এত যে ঢাকঢোল পেটানো হলো, তাকে এতটাই চীন গুরুত্ব দিচ্ছে যে তার জন্য বিশেষ বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই বিষয়টি গত 2 মাস, মিনিমাম 2 মাস ধরে আলোচনায় ছিল যে বিশেষ বিমান দিয়ে তাকে চীনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই বিশেষ বিমানটি যেটি ভাড়া বিমান, পরবর্তীতে আমরা জেনেছি তা নিয়ে যথেষ্ট বিতর্ক উঠেছে। এটি আসলে চীন পাঠিয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, এইসব ছোটখাটো বিষয় বলে আর সময় নষ্ট করতে চাই না। কথা হচ্ছে শি জিনপিং এর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকে তো আসলে তেমন কিছুই মেলেনি ফাঁপা বেলুন ছাড়া। উপরন্তু ভারতের পক্ষ থেকে সম্ভবত প্রধান উপদেষ্টা মারাত্মক অপমানের শিকারী হয়েছেন। কিভাবে সেটা বলছি। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে কি হলো, নির্যাসটি যেটা আমরা পেলাম, কোনো গণমাধ্যম খবর পেয়েছে যে বাংলাদেশের আম কাঁঠালের প্রশংসা করেছেন শি জিনপিং। পরবর্তী বছর থেকে বাংলাদেশ থেকে আম কাঁঠাল রপ্তানি হবে। আর কি হবে? শফিকুল আলম তিনি শি জিনপিং এর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এমনভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন যে তিনি শি জিনপিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে খুব বিগলিত, তাকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে থেকে বোঝা যায় যে এই সরকারের প্রতি চীন সহ বহির্বিশ্বের কতটা সুসম্পর্ক রয়েছে। এত ঢাকঢোল পিটানোর দরকার নেই, এগুলো রাজনৈতিক সরকারগুলো করে। আমরা দেখেছি শেখ হাসিনা সরকার কীভাবে বাইডেনের সাথে শেখ হাসিনা বাইডেনের সাথে একটি সেলফি তোলার পর তা কীভাবে ঢাকঢোল পিটিয়েছিল। চীনে যাচ্ছে সেটিও ঢাকঢোল পিটানো হয়েছিল। আমরা দেখেছি চীনে গিয়ে শেখ হাসিনা কীভাবে অপমানিত হয়েছিলেন। তিনি এতটাই অপমানিত হয়েছিলেন যে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেনি, শি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয়নি, এবং যে পরিমাণ ঋণ সহায়তা পাওয়ার কথা ছিল সেটি হয়নি। বিধায় একদিন আগে শেখ হাসিনাকে ফিরে আসতে হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকঢোল পিটিয়ে যা করেছেন, হয়তো বৈঠকটি হয়েছে শি জিনপিং এর সঙ্গে, কিন্তু এটি শি জিনপিং নিজের স্বার্থে, চীনের নিজের স্বার্থে। এবং স্বার্থটা কোথায়? অবশ্যই চিকেন নেকে যে তিস্তা ব্যারেজ, বহুমুখী তিস্তা প্রকল্পের কথা কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, সেটিতে চীন যে অর্থায়ন করতে চেয়েছিল সেটিতে আগ্রহ প্রকাশ করছে, এবং এই কারণে প্রায় জামাই আদরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনে নিয়ে যাওয়ার কথা ছড়ানো হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে শফিকুল আলম, প্রেস সচিব শফিকুল আলম যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, এই তিস্তা প্রকল্পের বিষয়টি তিনি হাইড করে যাওয়ার চেষ্টা করছিলেন, বরং তাকে মনে করিয়ে দিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। তখন তিনি বললেন যে হ্যাঁ, তিস্তা প্রকল্প প্রসঙ্গে কথা হয়েছে, তবে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে সেগুলো বিস্তারিত জানায়নি। কেন জানানো হয়নি? এবং আমার ধারণা এই তিস্তা প্রকল্প নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে যাচ্ছেন, এবং চীনেও তো এইটিতে গুরুত্ব দেওয়া ছাড়া আর তেমন কিছু তারা এই মুহূর্তে বাংলাদেশকে অতটা বিবেচনা নেওয়ার কথা না। যদিও BRI যেটি রয়েছে সেখানে $24 বিলিয়ন যে ঋণ দেওয়ার কথা রয়েছে, সেটি শেখ হাসিনা সরকারের সময় তার কিছু অংশ ছাড় হয়েছে, কিন্তু অন্য কোনো বিষয় আর আলোচনা হয়নি সেই ঋণের বাকিটা কতটুকু কীভাবে ছাড় হবে আমি যা দূর জেনেছি। এবং প্রধান উপদেষ্টা যেহেতু চীন থেকে থাইল্যান্ডে যাবেন বিমস্টেকের সম্মেলনে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে না, এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু আগে জানিয়ে দিয়েছে, যেখানে খুব বেশি আশায় ছিল যে অন্তত বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে তাদের দুজনের মধ্যে দেখা হবে, কথা হবে, বৈঠক হবে। এবং প্রথমে বলছিলাম যে বরঞ্চ ভারতের এক ধরনের চরম অপমানের শিকার হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেটি হচ্ছে চীন সফরে যাওয়ার আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু থেকে একটি ইন্টারভিউ করা হয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের। শফিকুল আলম সেখানে কি বলেছেন, তার যে ল্যাঙ্গুয়েজগুলো সেটুকু শুনলে বোঝা যায় যে সম্ভবত ভারতকে নিয়ে সরকার একটা বিব্রতকর অবস্থা, একটা বিপদের মধ্যে আছে। তিনি এই মন্তব্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, এই জন্যই তিনি চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি বা বিস্তারিত কিছু জানায়নি কী হতে যাচ্ছে বা কী হওয়া উচিত। তো আশা করছি বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে সেখানে বৈঠক হবে, সেটির বিষয়েও শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দিয়েছেন যে বৈঠক হচ্ছে না, কারণ তিনি 23 এপ্রিল বিমস্টেক সম্মেলন শেষ করেই যাবেন শ্রীলঙ্কাতে।